নির্বাচন, ওই যে যেটা বললেন না, জেনতেন একটা নির্বাচন হয়তো হয়ে যাবে, তাহলে লাভ হবে কি? জনগণের কি লাভ হবে? সংস্কার আপনি কি করতে পারলেন না? কিছু সংস্কার করতে পারলেন না। আপনি দুর্নীতি একটু কমাতে পারলেন না। আপনি দুর্নীতি দমনের জন্য কি করছেন? দুর্নীতি দমন কমিশন গঠন করছেন শেখ হাসিনা যে আইন করে দিয়ে গেছিল সেই আইন অনুসারে। আপনি যে নির্বাচন কমিশন যে গঠন করছেন শেখ হাসিনা যে আইন করে দিচ্ছিল সেই আইন অনুসারে। আপনি একটু দেরি করলেন না যে আমার যে কমিশন করছি তাদের রিকমেন্ডেশন অনুসারে। ওনাদের উপদেষ্টাদের দুর্নীতিরই তো বিচার শুরু করেননি, এক। দুই নাম্বার হলো ওনাদের যে তথ্য দেওয়ার কথা ছিল সম্পদে, ডক্টর ইউনূস প্রথম বলেছিল সবাই তথ্য দিবে, কিন্তু ওটাও উনি নিতে পারলেন না। তার মানে হলো কি? আপনি এই 18 মাস হয়ে গেল, ডক্টর ইউনূস বললেন যে আমি এবং আমার উপদেষ্টারা অল্প সময়ের মধ্যে সব সম্পদের হিসাব দিয়ে দেবেন। এইখানে সম্পদের হিসাব দিবে কেন? তো দুইজন এখানে চলে আসলেন, ঢোকার সময় কত টাকা ছিল? ছিল না টাকা, আমরা এই দুজনের টাকা ছিল না, এটাও সত্য। কিন্তু বাইরের সময় তাদের সম্পদ কতটুকু আমরা কি জানতে পারি না? আমরা জানতে চাইতে পারি এই কারণে তারা কিন্তু বাংলাদেশের পতাকা উড়ান, ফ্লাগ উড়ে ঘুরছেন। তারা কিন্তু গেছেনি যে তারা কিন্তু কাচের গ্লাসের মধ্যেই তারা থাকবেন, কিন্তু তারা চাচ্ছেন যে এইখানে তাদের প্রাইভেসি। বাংলাদেশে এসএসসি সরকারকে বসানো হয়েছে, আর তিনজন উপদেষ্টার প্রতি, তরুণ তিনজন উপদেষ্টার প্রতি তো আরো বেশি আশ্বাস বিশ্বাস সবকিছুই ছিল। না, যারা উপদেষ্টা হয় নাই তাদেরও দুর্নীতি হয়েছে কিন্তু অনেক, সেটারও বিচার হওয়া উচিত। সব বিচার হওয়া উচিত। আপনি দেখেন যে বাংলাদেশের একটা খুব অদ্ভুত জিনিস, এসএসসি পরীক্ষা, বিএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট হয়ে যায়, কিন্তু কোনো একজন লোকের ইনকাম ট্যাক্সের রিটার্নটা প্রকাশিত হয় না। আমি এই পর্যন্ত দেখি নাই যে কোনো একজন দুর্নীতিবাজের ইনকাম ট্যাক্সের রিটার্নটা প্রকাশিত হয়েছে। এই যে আপনি দেখেন যে অ্যাডভাইজারগুলির মধ্যে 7 জন না 8 জন বিদেশি পাসপোর্টধারী। বিদেশি পাসপোর্টধারী মানে কি? সে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছে, আনুগত্য গ্রহণ করছে, সেই দেশকে সে ডিফেন্ড করতে চাচ্ছে, অথচ এইখানে কাপা কাপা গলায় যে আপনার ওট নিচে বঙ্গভবনে যে আমি আমার কনস্টিটিউশনে দেশকে রক্ষা করব, সংরক্ষিত করব, ইত্যাদি ইত্যাদি। এই যে ভণ্ডামি, এইসব লোকরা কোথায় ট্যাক্স দেয়? কোন দেশে তারা ট্যাক্স দেয়? তারা কি বিদেশে ট্যাক্স দেয় দেশের নাগরিক, নাকি এই দেশে ট্যাক্স দেয়? এইগুলিকে আপনার ভালো যদি একটা দুর্নীতি দমন কমিশন পাওয়া যেত, তাহলে এগুলি প্রত্যেককে ধৈরা জিজ্ঞাসা করতো তোমার সম্পদের হিসাব দাও। এরা ঝাঁপাই পড়ে কখন? যখন সরকারে থাকে না, তখন বাঘের বাচ্চার মতো ঝাঁপাই পড়ে। বাঘের বাচ্চার মতো ঝাঁপাই পড়া উচিত যখন তারা সরকারে আছে। তাহলে তখন এরা বুঝবে যে আর আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতিগুলি হয়েছে, যে লোক দুর্নীতিবাজদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তারা কিন্তু সাকসেসফুলি এটাকে দেখাইতে পারছে যে পলিটিক্যাল আপনার পলিটিক্যাল কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পলক এই যে জাতীয় সঙ্গীত গায় জেলের ওই বিষয়ের মধ্যে, আপনি দেখছেন মনে হয়, জাতীয় সঙ্গীত গায়, জয় বাংলা ঠ্যাংলা বলে একটা করে, সে দুর্নীতি করে নাই, আমরা এটা জানি না। তার দুর্নীতি 50% টাকা, আপনার হাজার হাজার কোটি টাকার যে সব হয়েছে, আপনার ওই অ্যাপ্লিকেশন তৈরি করছে, তার মধ্যে কয়টা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায় বাংলাদেশের? একটা কিংবা 2টা, সবগুলি ফাঁকিবাজি। 40 লাখ টাকার অ্যাপ্লিকেশন 2 লাখ টাকা দিয়ে করাইছে, বাকি টাকা মাইরে দিচ্ছে। এইগুলো তদন্ত হওয়া উচিত তো, এই তদন্ত তো হচ্ছে না। দুদককে যদি পুনর্গঠিত করত, আপনি এই গভর্নমেন্ট থেকে আপনি 10,000 15,000 স্টাফ তাদেরকে দুদকে অ্যাটাচ করেন, ট্রেনিং দেন, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে দুদকের ইউনিট বসায় দেন। তারা দুর্নীতি দমন করবে না, তারা দুর্নীতি প্রতিরোধ করবে, ওইখানে বসে দুর্নীতি প্রতিরোধ করবে। আমাদের নাম্বার ওয়ান এনিমি হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি, এই সরকার তো দুর্নীতিবাজ হয়ে গেছে। আমি তো বলি এই সরকার চোর, এই চোর করি, এই প্রত্যেকটা অ্যাডভাইজারকে আমি চোর বলি, তারা আমার নামে মামলা করতে পারে, ইচ্ছে করলে করুক, মামলা করুক। কেন চোর বলি? এইসব পোস্টে যারা আগে ছিল প্রত্যেকেই পরে চোর প্রমাণিত হচ্ছে। আপনি কি জানেন এই যে ওই যে নসরুল হামিদ বিপু, তার বিপুল সম্পত্তির মালিক, সে তার দেখাশোনা কে করে? তাকে বুড়িবাড়ি সীমান্তে এক অ্যাডভাইজারের হাজবেন্ড
পৌঁছে দিচ্ছে এই নভেম্বরের আগের নভেম্বরে, তার সকল ট্যাক্স এটা সেটা যা কিছু আছে এরা প্রোটেক্ট করতেছে। তাহলে কি হলো, দাঁড়াইলো কি? বাংলাদেশের যে একটা বিরাট একটা গণ অভ্যুত্থান হয়েছিল, জনমানুষের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, সেগুলিকে ধূলিসাৎ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার বিদেশি গ্যাং। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, মেজর আফসারি শেষ করবেন 1 মিনিট প্লিজ। না, আপনাকে ধন্যবাদ জানাই শেষে, যে আপনি একদম সময় উপযোগী একটা আলোচনা আজকে তুলে ধরেছেন। যে আপনি তো দূরে আছেন, আমরা দেখছি, দেশে টেলিভিশনে দেখছি, দেশে দেখছি যে এটা যেন দেশপ্রেমের প্রতিযোগিতা নয়, কে কার আগে এমপি হবে তার একটা প্রতিযোগিতা হচ্ছে। এই জন্য আমরা বারবার বলছিলাম এমপিদের সুযোগ সুবিধা এবং অনৈতিক যে সুবিধা, এমপিদের কাজটাকে তো আগে ওটা তো শুনেন, এটা তো আর কেউ মুখে বলার নাই, যে যতই লজিক দেখাক যে আমরা মানে এইটা করার জন্য ওইটা করার জন্য লজিক দেখাচ্ছে, কিন্তু আসলে তো এটা তো আর সবাই বোঝে যে নির্বাচন। এখন এই সরকার তো অন্তত এমপিদের যে কাজটা এটাকে ফলো করে প্রচার করতে পারতো, বলতো যে এই তোমাদের কাজ, এর বাইরে কোনো কাজ নাই, এটা করবে না, এই সংস্কার করারও দরকার ছিল না এটা। কিন্তু এই এমপিরা এখন সবচেয়ে বড় ব্যবসা, 300 ডাকাত তৈরি করা হয়, আগে হয়েছে, এইবার নির্বাচনের পরেও 300 ডাকাত তৈরি হবে, যারা আগেই মারামারি কাটাকাটি করে ডাকাত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? একটু কারেকশন করি, 350 300 হবে তো, 300 নির্বাচনে যায় তো, ওটার কথাই বলছি আমি, নির্বাচিত 300, নির্বাচন ওদের বেশি মারামারি কাটাকাটি করতে হয় না, ওরা একটু ঘুষ টুস দিলেই হয়, বা একটু চেহারা সুন্দর হলে হয়, মহিলা হলে একটু সুন্দর হলেই হয়, আর ছেলে হলে কিছু ঘুষ টুস দিলেই হয়, সেখানে লাগে না। এই আবার তো আপনি ওই যে 100 আর ইয়ে বানাবে উচ্চ কক্ষ, এটা অপ্রয়োজনীয় বলে আমিও মনে করি। তো যাই হোক, এখন কথা হলো, আমরা যদি সবাই দেশকে ভালো না বাসি, দেশের ভালো না চাই, তাহলে দেশের পরিবর্তন হবে না। আপনি পৃথিবীতে কি এমন একটা দেশ দেখাতে পারবেন যেখানে সরকার খুব ভালো, জনগণ খুব খারাপ, অথবা জনগণ খুব ভালো, সরকার খুব খারাপ? যে দেশের মানুষ যেমন সে দেশের এমপি তেমন, যে দেশের মানুষ যেমন সেই দেশের সরকার তেমন, যে এই দেশের ভোটার যেমন সেই দেশের ভবিষ্যৎ তেমন। তো একমাত্র ভোটাররাই পারে আগামীতে পরিবর্তন আনতে, যদি দল না দেখে, ব্যক্তি দেখে, যারা কাজে লাগবে, যাদের লোভ কম লোভের মানুষ। আপনি দেখেন এইবার নমিনেশনে, এই যে নির্বাচনে যেতে গেলে আগে জামানত দিতে হতো 10,000 টাকা, এবারে ওটা করা হয়েছে 50,000 টাকা, যাতে সাধারণ মানুষ, টিচার বা মধ্যবিত্ত কেউ নির্বাচন করতে না পারে, এই ধরনের প্রচেষ্টা। বরঞ্চ এইখানে এগুলো কমিয়ে এবং এমপিদের সুযোগ সুবিধা, মানে অনিয়ম, অনৈতিক যে সুবিধা, এগুলো বন্ধ করার ব্যবস্থা করলে হয়তো, যদি খালি বলা হয় যে আইন প্রণয়ন করবে, তোমরা ঢাকার বাইরে যাওয়ার দরকার নেই। আর আমি এখন এই অবস্থা দেখে, আমরা তো পিআর এর পক্ষে ছিলাম, পিআর হলে এটা হতো না, মানুষ এত হত্যা হতো না, ভবিষ্যতে যদি হয় দেখা যাবে। তো আমার এখন মনে হয় যে এমপিদের কোনো এরিয়া থাকা উচিত না, এমপিদের এরিয়ায় ভোট দিলেও কিন্তু এটা গড় ভোটে করা উচিত, কারণ এমপিরা এলাকা ভিত্তিক কাজ করে বলেই এলাকার কমিটি, এলাকার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সবাই তাদের করতলে একটা কমান্ড গ্রুপ বানায় ফেলে আর কি, তার কমান্ডে, আন্ডার কমান্ড সব। সো এইটাকে ঠিক না করলে নির্বাচনের ফলটা আমরা পাবো না, যেটা আমরা আলোচনা করলাম, যে নির্বাচনের পরেই কি দেশ ভালো হয়ে যাবে? না, সংস্কার না করে, পদ্ধতি পরিবর্তন না করে নির্বাচন হলে, আর নির্বাচনও যদি নির্বাচনের মতো না হয়, খালি যান বাঁচানোর জন্য, দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সহ অধিকাংশ উপদেষ্টা দেশের বাইরে থাকবে, আমরা হয়তো সমালোচনা করব, তাদের টিকিটাও ধরতে পারবো না, ওইরকম ভাবে সরকার চলে যাবে, তাদের দায়টা তো কম, আমরা যারা দেশে থাকবো তাদের তো অনেক দুশ্চিন্তা আছে। তো এই দুশ্চিন্তা মুক্ত করতে পারে একমাত্র ভোটাররা। আমি সর্বশেষে ভোটারদের অনুরোধ করব, আপনারা ভোট যদি একটা দাঁড়িয়ে যায়, ভোটটা হলে আপনারা একটা ভালো লোককে ভোট দেওয়ার চেষ্টা করেন, ভোট জানো ভাবে ভোটটাকে ব্যবহার করবেন না। একটু অ্যাড করি যদি সবাই দেন, সেটা হচ্ছে কি, এই যে সংস্কারের কথা বললো, সংস্কারের বস্তা অনেক জিনিস দিল, কিন্তু যে জিনিসটা তারা বললো না, সেটা হচ্ছে কি, পলিটিক্যাল পার্টির মধ্যে যদি গণতান্ত্রিক প্র্যাকটিস না, আপনারা যদি সদস্যদের ভোটে যদি অফিসার, মানে পলিটিক্যাল পার্টির লিডারশিপ না হন, নির্বাচিত না হন, তাহলে তারা সরকারে যে কি করবে? আপনি তো অনেক পলিটিক্যাল পার্টির ওয়ান ম্যান শো, একবার হইলো একজন লিডার,
উনি হয়ে আসছেন বছরের পর বছর, বছরের পর যুগের পর যুগ। ওনার মৃত্যুর পরেও দেখা গেল কি ওনার মেয়ে, ওনার ছেলে, এই যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র কিন্তু ঢুকে গেছে জেলা লেভেলে, এই পরিবারতন্ত্র ঢুকে গেছে উপজেলা লেভেলে, এমনকি ইউনিয়ন লেভেলে। চেয়ারম্যান মারা গেলে চেয়ারম্যানের ওয়াইফ কিংবা তার ছেলে কিংবা তার ভাইকে দেওয়া হয়, আপনার নমিনেশন, মানে চেয়ারম্যান বানানো হয়। এমপির ক্ষেত্রেও তাই। সেই জন্য আমি মনে করি কি ট্রু ডেমোক্রেসি আসা দরকার। আর একটা বিষয় হচ্ছে কি, এই এনসিপির বিষয় আমার একটাই হলো যে তারা কিন্তু সাধারণ মানুষের থেকে বেরিয়ে আসছে, সাধারণ মানুষের থেকে। এবং আমি ওই পলাশ চৌধুরী সাহেবের একটা কমেন্ট যে হাসনাত আব্দুল্লাহ সম্বন্ধে, যেটা আমি ওনার হাসনাত আব্দুল্লাহর এই নির্বাচন যে কন্ডাক্ট করতেছে, ওইটা আমি কিছু কিছু ভিডিও দেখছি। আমার মনে হয় যদি একজন বেরিয়ে আসতে পারে এনসিপি থেকে, এটা হাসনাত আব্দুল্লাহ হবে। তাকে বলা হয় যে সে রাজমিস্ত্রি, সে বলে আমি রাজমিস্ত্রির ছেলে, আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে আমি এমপি হতে চাই, মিনিস্টার হতে চাই। এর থেকে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু খুব কম। এর থেকে যে গুরুত্বপূর্ণ কথা আপনি পাবেন না যে আমি রাজমিস্ত্রির ছেলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি এমপি হতে চাই, অসুবিধা কি? এই যে কথাগুলি এবং মানুষের সাথে মিশার যে ক্ষমতাটা এই ছেলেটার মধ্যে দেখা গেছে। তা দেখা যাক, আমরা আশা করবো যে সেখানে যেন ভোট কারচুপি না হয়, সেখানে যেন কোনো ভায়োলেন্স না হয়, সেখানে যেন দুর্নীতি না হয়, সেখানে যেন ওসিডিসি ঘুষ টুস দিয়ে যেন না করা হয়। ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে এই একজনও যদি